এমন হয়েছিল যে বাড়ির মানুষগুলোকে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে গেল? কি এমন দেখেছিল তারা, যার কারণে তারা নিজেদেরকে শেষ করার মতো এত বড় সিদ্ধান্ত নিয়েছিল? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ঘটনাটা এমন একটা ঘটনা, শুনলে মাথার মধ্যে কয়েকদিন এই ঘটনাটা ঘটতে থাকবে যে মানুষের সাথে কি কি না হতে পারে। তাদের একটা ভুলের কারণে মানুষের জীবন কিভাবে মৃত্যুর পথে নিজেরাই নিয়ে যায়। তাহলে চলো, সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, করে নিও। ঘটনায় যাব, বেশি কথা বলে সময় নষ্ট করব না। ঘটনাটা ঘটেছিল ব্যান্ডেলে। ব্যান্ডেলের নাম আমরা অনেকেই শুনেছি। ব্যান্ডেল একটা এমন একটা স্টেশন যেখান থেকে আমাদের অনেক ট্রেন কোনো জায়গায় যাতায়াত করতে গেলে সেখান থেকে আমাদের অন্য ট্রেনে আবার উঠতে হয়। একটা মকরসল বা একটা ব্যান্ডেল জংশন। ব্যান্ডেলে একটা পরিবারে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। পরিবারটা ছিল খ্রিস্টান। আমাকে যিনি ঘটনাটা পাঠান সেই পরিবারের একজন সদস্য। কাল্পনিক নাম একটা দিলাম ঘটনার সূত্রে, যাতে তোমরা বুঝতে পারো। আমি নাম দিচ্ছি মনোরমা। মনোরমা দিদিভাই বলেন, আমার বয়স ৩৬ বছর। আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে যায়। ঘটনাটা ঠিক এরকম ঘটেছিল, প্রত্যেক দিন যেরকমভাবে আমরা খাওয়া দাওয়া নিজেদেরকে চালিত করা, আমাদেরকে তো পরিচালনা করতে হয় প্রত্যেক দিনের মধ্যে, ব্যস্ততার মধ্যে যেরকম করে হোক আমরা সেরকমভাবেই কিন্তু আর ৫টা সাধারণ মানুষের মতনই জীবনযাপন করছিলাম। কিন্তু আমাদের জীবনে এরকম কিছু হবে সেটা আমরা কোনোদিন ধারণাও করিনি। কারণ দেখো, আমরা প্রত্যেককেই কিন্তু আমরা জানি না যে আমাদের জীবনে আমাদের কালকের দিনটা আমাদের জন্য কি নিয়ে আসবে। আমরা জানি না যে আমাদের আগামী দিন কি হতে চলেছে। হতে পারে খুব ভালো হবে, হতে পারে খারাপ হবে, দুটোর মধ্যে একটা হবে। কিন্তু আমরা সেই জিনিসটাকে আগে থেকে যদি ভাবতে পারতাম, যদি আমরা কালকের দিনটা আজকে বসে বুঝে যেতাম, তাহলে পরে কতই না ভালো হতো। কিন্তু এরকমভাবে তো জীবন যায় না। যদি এরকম হতো তাহলে পরে তো এত ইতিহাসই তৈরি হতো না, এত যুদ্ধ হতো না, এত পরিকল্পিতভাবে কোনো মার্ডার হতো না। আমাদের মনোরমা দিদিভাই বলেন, সালটা ছিল ১৯৯৭। ১৯৯৭ সালে ঘটনাটা আমাদের বাড়ির পরিবারের সকলের সাথে ঘটে। আমার বাবা মাছ ধরতে খুব ভালোবাসতেন। হ্যাঁ, মাছ ধরার ঘটনা শুনলেই আমরা ভাবি হয়তো মানে ওই মাছ রিলেটেড কোনো ঘটনা হবে, কিন্তু এই ঘটনাটা সেই রকম না। ঘটনাটা পুরোটাই কিন্তু আলাদা। আমাদের মনোরমা দিদিভাই বলেন, ম্যাডাম, আমার বাবাকে মাছ ধরতে একজন জ্যোতিষী না করেছিলেন। আমার বাবা ছোট থেকে মাছ ধরায় মানে এতটাই পটু বলা যায়। মানে উনি যেখানে যেতেন সেখানে গিয়েই যদি উনি ছিপ ফেলতেন না, ওনার মাছ অনিবার্য উঠবে। যদি ওনার সাথে ৫ জন ১০ জন বসে থাকে, তাদের মাছ উঠতে যদি ২ ঘন্টা লাগে, ওনার ২ মিনিটে মাছ উঠবে। তো আমার বাবার মাছ ধরার একটা ক্যাপাসিটি ছিল। আমার বাবা যখন মাছ ধরতে যেত তখন চারা তো সবার মতনই বানাতো, মাছ ধরার চারা। কিন্তু আমার বাবা মনে মনে কিছু একটা মন্ত্র জলে বলতো, বলে বাবা সেই জলটা ৩ বার নিয়ে মাথায় ছিটাতো। ছিটিয়ে নিয়ে বাবা মাছ ধরতে বসতো একটা নির্দিষ্ট জায়গায়। আজও পর্যন্ত জানতে পারিনি আমার বাবা পুকুরে গিয়ে কী মন্ত্র বলতো, যেখানে ১০ জন সারি দিয়ে বসলেও আমার বাবাই খুব দ্রুত মাছ ধরতে পারতো। হতে পারে এটা বাবার কোনো স্পেশাল একটা পাওয়ার ছিল। তো বাবাকে একজন জ্যোতিষী বলেছিল যে এই মাছ ধরাই তোমার জীবনের একটা কাল হয়ে দাঁড়াবে।
শুধু তোমার না, তোমার পরিবারের একটা খারাপ দিক নির্ণয় করতে পারে এই মাছ ধরাকে কেন্দ্র করে। তুমি মাছ ধরবে না, কিন্তু ওই যে বলে না, সেকালের মানুষ কারোর কথা শোনে না, যেটা ভালো লাগে সেটা ওনারা করেন, কারোর কথা শুনিনি। আমার বাবা মাছ ধরতেন, রীতিমতো বাড়িতে ঝামেলা হতো মায়ের সাথে, তুমি মাছ ধরতে যাবে না। কোনো কোনো সময় বাবা ঝামেলা অশান্তি করেও বেরোতো, কোনো কোনো সময় মিথ্যা কথা, কাজে যাচ্ছি, বন্ধুর বাড়ি তাস খেলতে যাচ্ছি, আজকে পঞ্চায়েতের কোনো মিটিং আছে, আজকে কিছু আছে বলে বেরোতো, কিন্তু বাবা মাছ ধরতে যেত। ভয়তে কিন্তু বাবা মাছ বাড়িতে আনতো না, বিক্রি করে টাকা নিয়ে নিত, নাহলে বন্ধু বান্ধবকে বিলি করে দিত, কিন্তু বাবা মাছ ধরতে যেত। বাবার চরম ভুল হয় একদিন, সেটা হচ্ছে আমার বাবা মাছ তো ধরতে যায়, অন্ধকার, পুরো অন্ধকার একটা সময় যখন মাছটা বাবা ধরতে যায়, তখন আমার মা আগেই বলে, কি গো তুমি মাছ ধরতে যাচ্ছ? আমার বাবা বলেন, না না না, আমি এই বন্ধুর বাড়ি যাচ্ছি, এই যাচ্ছি, ওই যাচ্ছি, মানে মাছ ধরতে যাচ্ছে এটা কাউকে বাবা বলতো না। সেই দিনও বাবা কিন্তু মাছ ধরতে যায়। বাবা মাছ ধরে বাড়ি আসে, সত্যি কথা বলতে আমরা কেউ জানি না, কিন্তু আমরা অনুমান করেছি বাবা মাছ ধরতেই গেছেন। বাবা বাড়ি আসতে একটা আষ্টে অদ্ভুতভাবে একটা দুর্গন্ধ, মাছের মাছের গন্ধ তো আষ্টে হয়, সাথে একটা পচা দুর্গন্ধ মিশে গেছে, বাবার গা দিয়ে ভর ভর করে বেরোচ্ছে। মা জানতে চাইলো, কি গো তুমি আবার মাছ ধরতে গেছিলে? তোমাকে বারণ করেছি না তুমি মাছ ধরতে যাবে না? তুমি লুকিয়ে লুকিয়ে নিশ্চয়ই আজকেও মাছ ধরতে গেছিলে। আমার বাবা আমার মাকে বলল, তোমার মাথায় হাত দিয়ে বলছি, তোমার দিব্যি, মাছ আমি ধরতে যাইনি। মাকে মিথ্যে কথা বলল, কিন্তু বাবা সেদিন মাছ ধরতে গেছিল, যেটা আমরা জানতে পারি প্রায় বহু বছর পর, মাস না বছর পর। রাতের বেলা আমার বাবা সেদিন কিছু খাওয়া দাওয়া করলেন না। মা অনেক করে বললেন, কি গো তোমার জন্য আমি রান্না করেছি, তুমি বললে বর্ষার সময় আসছে, একটু খিচুড়ি করো। আকাশে কালো মেঘ ছিল, বৃষ্টি হয়নি, ঝোড়ো হাওয়া দিচ্ছিল, ভাবলো হয়তো বৃষ্টি নামবে, তার কারণে বাবা বলেছিল খিচুড়ি রান্না করবে। মা বাবার কথা মতো খিচুড়ি রান্না করে, কিন্তু বাবা সেদিন খিচুড়িটা খাননি। বাবা না খেয়ে কিন্তু চুপচাপ শুয়ে পড়েন। আমার মা রাগে গচড়াতে গচড়াতে আমাদেরকে জোর করে বেশি বেশি করে খিচুড়ি খাওয়ায়, কারণ নষ্ট করা যাবে না। আমার মায়ের কথা হচ্ছে, যে কোনো জিনিস নষ্ট করা যাবে না, খেতে তো তোমাকে হবেই। আমরাই খাই, আমরা খেয়ে শুয়ে পড়ি। মনোরমা দিদিভাই বলেন, আমরা 3 জন ছিলাম ভাই বোন, এক ভাই 2 বোন আমরা। মনোরমা দিদিভাই ছিল সব থেকে বড়। দিদিভাই বলেন, আমরা যখন খাই, খেয়ে দিয়ে শুই, তখন কিন্তু দিদিভাইয়ের বয়স 36 ছিল, এখন কিন্তু না। অনুমান করে গুনতে পারো, হিসাব করে কত হতে পারে এখন বর্তমান বয়স। মনোরমা দিদিভাই বলেন, আমার বাবা রাতের বেলা অদ্ভুতভাবে কিছু একটা মুখে বীজ বীজ করে, বীজ মন্ত্র যেরকম পড়ে ওরকম বাবা কিছু মন্ত্র পাঠ করছে ঘুমের ঘোরে। আমার মা ছুটে এসে আমাকে বলল, যেতুনিকে আমি বড় মেয়ে, আমাকে বলল, রমা ওঠ, দেখ বাবা কিছু বিজবিজ করে বলছে, তুই কি বুঝতে পারছিস? বাবার কাছে গিয়ে বসলাম। বাবা কিন্তু এখনো পর্যন্ত কিছু একটা মুখে মুখে বলছে, কিন্তু সত্যি কথা বলতে কিছু বুঝতে পারছি না বাবা কি বলছে, কিছু একটা বীজ মন্ত্র বলছে। মাকে বললাম, মা তুমি শুয়ে পড়ো, যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাদের ঘরে এসে শোও মা, নিচে একটা কাপড় পেতে শুয়ে পড়ো। আর সব থেকে বড় কথা, আকাশে খুব কালো মেঘ, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়া চলছে। আমার মা শুয়ে রয়েছে, আমরাও শুয়ে রয়েছি। আমার মা কিন্তু বাবার ঘর থেকে চলে আসে বালিশটা নিয়ে, এসে মা মাটিতে একটা চাদর বিছিয়ে শুয়ে রয়েছে বালিশ মাথায় দিয়ে। তখন কিন্তু বলে রাখি কোনো ফোন ছিল না, রাত তখন আনুমানিক 1:30 থেকে 1:45 বাজে। আমাদের বাইরে একটা বিশাল বড় নিম গাছ ছিল, লোডশেডিং হয়ে যায় যখন অন্ধকার হয়ে যায়। আমার মা বলল, সবাই তো শুয়ে রয়েছি, এখন আর লাইট চালাবো না। সিচুয়েশানটা বুঝবে তোমরা যারা ক্যামেরার ওপার থেকে ঘটনাটা শুনছো। পুরো বাড়ি অন্ধকার, বাইরে ঝোড়ো হাওয়া চলছে, আকাশে অন্ধকার কালো মেঘ ভেসে বেড়াচ্ছে।
বাইরে হাওয়ার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। বাবা কিছু মন্ত্র পাঠ করছে। কারেন্ট চলে যাবে, পুরোটাই নিস্তব্ধ। আমার মা আমাদের ঘরেই একটা চাদর বিছিয়ে বালিশ মাথায় দিয়ে শুয়ে রয়েছে। আমরা ৩ ভাই-বোন বিছানার উপর শুয়ে রয়েছি। বাইরে একজন খনা, খনা গলায় এক মহিলার কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসছে। "দরজাটা খোল রে, বাইরে ঝড় উঠেছে। দরজাটা খোল রে, বাইরে ঝড় উঠেছে।" আমার মা বিধ্বস্ত হয়ে উঠে বসে বলল, "রমা, বাইরে কে ডাকছে? একজন মহিলা না? মহিলার আওয়াজ শুনতে পাচ্ছিস?" আমিও শুনেছি। মাকে বললাম, "হ্যাঁ মা, বাইরে তো কেউ ডাকছে, কিন্তু এত রাতে কেই বা আসবে? আমার দিদা এত রাতে আসবে না। আমার ঠাকুমা তো আগেই মারা গেছেন। পাড়ার কোনো মহিলা, পাড়ার কি কারোর কিছু হলো?" আমার মাকে বললাম, "মা, তুমি কি একবার দেখবে?" মা বলল, "আমার ভয় করছে। বাইরে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকানোর শব্দ, তার মধ্যে লোডশেডিং। উঠে যাব, গাটা যেন কিরকম ছমছম করছে। মনটা না সায় দিচ্ছে না। যাওয়াটা কি ঠিক হবে?" তখন আমাকে আমার মা বলল, "রমা, একটা কাজ কর তো, তুইও আমার সাথে চল। তাড়াতাড়ি ওখান থেকে হ্যারোকিনটা ধরা।" আমি উঠেই তড়িঘড়ি করে হ্যারোকিনটা রাতের বেলা ধরালাম। হ্যারোকিনটা আমি হাতে নিয়ে মায়ের সাথে আস্তে, আস্তে বেরোই। যখন মা দরজাটা খোলে, একটা দমকা হাওয়া এরকমভাবে এসে আমার হ্যারোকিনের আলোটার মধ্যে লাগলো, কি বলবো, শোঁ, শোঁ শব্দ করে যেন একটা হাওয়া আমাদেরকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে গেল। সাথে, সাথে না হ্যারোকিনের আলোটা নিভে গেল। বাইরে পুরো অন্ধকার ঘুটঘুট করছে। কিন্তু ওই সময় যে জ্যোৎস্নার আলো ছিল কিছুটা, মেঘ সরছে, হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো হুড়ুর করে পড়ছে, পাকা পাতাগুলো। সাথে যে বিদ্যুৎ চমকাচ্ছে দেখলাম, ঠিক নিম গাছের গোড়ায়, আমাদের বারান্দায় অনেকটা দূরে একটা নিম গাছ রয়েছে। প্রথমেই বললাম, ওই নিম গাছের গোড়ায় একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, যে নগ্ন অবস্থায়, তার কোনো পোশাক নেই। আর খুব ভালো করে মা বুঝতে পারছে না। মা বলল, "যা, ওখানে তো কেউ দাঁড়িয়ে আছে রে রমা, তুই তাড়াতাড়ি হ্যারোকিনটা ধরা তো মা। কে রয়েছে? কে গো? ওখানে কে?" সে আর কোনো কথা বলে না। সে চুপচাপ ওখানে ঠায় পায়ে দাঁড়িয়ে থাকে। যখন বিদ্যুৎ চমকাচ্ছে, সেই বিদ্যুতের আলোতেই কিন্তু তাকে দেখা যাচ্ছে সে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, একজন রোগা পাতলা, একজন শ্যামলা বর্ণের মহিলা, যার পরনে একটাও কাপড় বস্ত্র কিছুই নেই। রমা দিদিভাই তখন তড়িঘড়ি করে ওই হেরোকিনটাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যখন ধরিয়ে নিয়ে আসে, তখন তার মা বলল, রমা, আমার সাথে আয় তো দেখি, কেউ কথা বলছে না।" তখন রমা দিদিভাই তার নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তার মাকে তখন মানা করে, "মা, যাই থাক ওখানে মা, তুমি যেও না। মা, এতক্ষণ ডাকলো, কেউ থাকলে মা কাছে আসতো, তুমি যেও না।" রমা দিদিভাইয়ের কথা শুনে সে কিন্তু তার মা যায়নি। ওখানে যখন দাঁড়িয়ে রয়েছে তখনও দেখছে রীতিমতো যখন বিদ্যুৎ চমকাচ্ছে সেই মহিলা নগ্ন অবস্থায় ওরকমই ওই নিম গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আমার মা ছুটে গিয়ে বাবাকে বলল, "এই ওঠো, ওঠো, ওঠো তো, দেখো তো বাইরে কেউ এসছে। এত রাতে কে গো?" আমার বাবা উঠে বলল, "হ্যাঁ, পুরো অন্ধকার, লোডশেডিং।" মা বলল, "হ্যাঁ, চলো না।" আমার বাবা ধুতিটা হোঁচট দিতে দিতে বাইরে বেরোলো। এসে দেখলো কিছুই তো নেই, কিছুই নেই। তখন আমার মা আমার যে দিদিভাই ঘটনা শেয়ার করেন, দিদিভাইকে বলেন যে, "তুই একটু কাজ কর তো, তোর ওই হ্যারোকিনটা নিয়ে চল তো, ওই নিম গাছের গোড়ায় দেখি।" নিম গাছের গোড়ায় যখন যায়, তখন ওখানে দেখে কেউ নেই। কেউ তো নেই, কিন্তু দিদিভাইও দেখেছে একজন মহিলা বিদ্যুৎ চমকানোর আলোতে। এদিকে দিদিভাইয়ের মাও দেখেছেন। কিন্তু যখন বাবাকে নিয়ে যায় তখন দেখি কিছুই নেই। কিন্তু ওইখানে যেখানে সেই মহিলা দাঁড়িয়েছিল, ওইখানে অনেকটা জল পড়ে আছে। ভেজা, মনে হচ্ছে কাপড়ে কেউ দাঁড়িয়েছিল। কিন্তু ভালো করে তো দেখেছে নিবস্ত্র ছিল। ওনার শরীরের কোনো কাপড় তো ছিল না। সেই দিন থেকে শুরু হয় এই মনোরমা দিদিভাইদের বাড়িতে নানা রকম ঘটনা। নানা রকম ঘটনা শুরু হয়। রাতের বেলা প্রায় কেউ এসে ডাকতো।
কেউ এসে কখনো কাঁদতো, কেউ এসে হাসতো, আবার বাড়ির চারপাশ থেকে কেউ ধপ ধপ করে শব্দ করতে করতে হেঁটে চলে বেড়াতো। কিন্তু কে করতো সেটা আজও তারা জানতে পারেনি। কিন্তু একটা সময় এরকম আসে যখন তারা ডিপ্রেশনে পড়ে তারা দিনের বেলা তো ভয় আতঙ্কে তারা রান্নাবান্না করতো না, ভয়তে থাকতো। এমনকি রাতের বেলা প্রত্যেক দিন যা ঘটতো তার জন্য তারা ভয়ে আকৃষ্ট হয়ে থাকতো। পাড়ায় কারোর সাথে তারা মিশতো না, কারোর সাথে তারা কথা বলতো না, তারা ভয় পেত লোকের সাথে মিশতে। তারা বলতো, আমাদের বাড়িতে রাতের বেলা কেউ আসে যারা কান্না করে, যারা হাসে, যারা ফিস ফিস করে কথা বলে, কে করে কে বলে কিছুই জানা ছিল না। এরকম করে টানা 3-4 বছর কেটে যায়। 3-4 বছর বাড়ির প্রত্যেকটা মানুষ মৃত্যুর মুখে চলে যায়, যেই মানুষগুলো একটা সময় সাধারণ মানুষের মতো জীবনযাত্রা লিড করছিল, খাবার বাজার বাচ্চা সন্তান স্বামী নিয়ে, তারা একটা সময় গিয়ে পুরো ভেঙে পড়ে। তারা শুধু ভাবতো, যদি মরে যাই এটাই শান্তি। কিভাবে মরবো তারা প্রত্যেক দিন এইটাই মনে করতো, কিভাবে মরা যায় সহজে, কষ্ট না হয়, আঘাত না হয়, আমরা যাতে বুঝতে না পারি। বহুবার সুসাইড অ্যাটেম্প করেছে, বহুবার ওষুধ খাবার চেষ্টা করেছে, নিয়ে বিষ ওষুধ নিয়ে এসে খাবার চেষ্টা করেছে, কিন্তু তারা পারিনি তারা। একদিন তার বাবার মুখ থেকে সত্যটা জানা যায়, যখন তার বাবা নিজেও ভুগছে, সাথে তার পরিবারকে তিলে তিলে 3টে সন্তানকে মরতে দেখছে। তার বউ তো জিন্নে জড়া হয়ে গেছে। মনোরমা দিদিভাই বলেন, আমার মায়ের অবস্থা এরকম হয়ে যায়, আমার মা রান্না বান্না বাজার দোকান হাট কিচ্ছু করতে পারতো না। আমাদের বাড়িতে সেদ্ধ ভাত হতো একদিন, ওই খিদে পেলে 2 দিন খেতাম, না হলে কারোর খাবার খেতেও ইচ্ছা করতো না। এরকমভাবেই আমাদের আস্তে আস্তে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, আমাদের প্রত্যেকটা রাত বসে বসে জেগে জেগে কাটাতে হতো। একদিন তার বাবার মুখ থেকে সত্যটা উদ্ঘাটন হলো। তার বাবা জানতো আসল সত্য কি ছিল। সবাই আমার বাবাকে বলতো যে, কি হলো দাদা, তোমার বাড়ির লোকের এরকম দুরবস্থা কেন, কিসের জন্য? তুমি এর কারণ। আমার দিদিমা বাড়ি থেকে আমার মামা, আমার দিদিমা সব সময় বলতো, তোমার জন্য আজকে আমার মেয়ে, আমার নাতি নাতনিদের এই অবস্থা। তোমাকে বলা হয়েছিল, এক জ্যোতিষী বলেছিল, উনি অনেক বড় মাপের জ্যোতিষী, বলেছিল যে তুমি মাছ ধরবে না, যদি তুমি মাছ ধরা না ছাড়ো তোমার সংসার শেষ হয়ে যাবে। তখন আমার বাবা কাঁদতে কাঁদতে একদিন আমার দিদাকে বলে, মা আমায় ক্ষমা করে দেন। কি হয়েছিল ঘটনাটা এবার বলি। শেষ যেদিন মাছ উনি ধরতে গেছিলেন, অনেক পুকুরে দেখবে ঠাকুরের সিঁদুর দেওয়া নাকে নথ পরানো মাছ থাকে, সেই মাছ মনোরমা দিদিভাইয়ের বাবা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। সেই মাছ বিক্রি করার পর তার বাবা যেদিন বীজ মন্ত্র রাতের বেলা বলছিল, সেটা তার বাবা সেই স্বপ্নে দেখে যে যাকে বিক্রি করে এসেছিল সে স্বপ্ন দিয়েছিল যে তুই আমাকে শেষ করলি, আমার জন্য আমার পরিবার শেষ হলো, কারণ আমারও পরিবার ছিল, আর আজ আমি তোর পরিবার শেষ করে দেবো। কারণ যে এসছিল রাতের বেলা সে আর কেউ ছিল না, সেই মৎস্যটাই ছিল, যে মানুষ রূপে নগ্ন অবস্থায় এসছিল আর পুরো জলে ভেজা নিম গাছের তলায় রাতের বেলা দেখেছিল। যেই দিন এটা জানাজানি হলো, তখন গিয়ে সেই পুকুরে আবারও একটা মাছ নিয়ে গিয়ে দেওয়া হয়, নাকে সোনার ননদ পরিয়ে কপালে সিঁদুর লাগিয়ে ছেড়ে দেওয়া হয়। কারণ এটা একজন ব্রাহ্মণ বলেছিল, তুমি সত্তর গিয়ে তাড়াতাড়ি করো, নাহলে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। এটা করার পর আস্তে 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 তাদের পরিবারের সব যে ক্রিয়াগুলো হচ্ছিল সেগুলো কাটে।
আস্তে আস্তে কাটে সেগুলো। এখন দিদিভাইরা, দিদিভাইয়ের বোন, দিদিভাইয়ের ভাই যে ছিল, তারা সবাই বেঁচে রয়েছে, কিন্তু মা আর বাবা মারা যায়, কারণ তারা অভিশাপ পেয়েছিল। ওই যেতুনি তাদের বাচ্চাদের মানে মা হারা করে নিয়ে চলে এসেছিল, ওই জন্য মা বাবাকে সেই অভিশাপে শেষ করে, কিন্তু 3টে সন্তান বেঁচে থাকে। এটা একটা সত্য ঘটনা, তোমাদেরকে শেয়ার করে গেলাম। কেমন লাগলো বলো। এবার আমরা অবশ্যই কমেন্টে যাব। তার আগে বলি যে টিপসগুলো আসছে পূর্ণিমায়, কালকেও টিপস আসবে। টিপসগুলো কিন্তু অ্যাপ্লাই করতে থাকো, জীবনে প্রচুর 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 পরিবর্তন পাবে। 2026 তোমাদের জীবন পরিবর্তন করতে পারে এই টিপসগুলো করলে। কারণ পূর্ণিমা, আমি এখানে আর বেশি কথা বলবো না, টিপসে তোমরা দেখবে, ওখানে তোমরা বুঝে যাবে। তাহলে চলো এবার আমরা কমেন্ট করি। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা কমেন্টের দিকে যাই। দেখি প্রথম কমেন্ট কে করেছো। আচ্ছা, সানিয়া মণ্ডল বোন আমাদের প্রথম কমেন্ট করেছো। তারপর আমাদের কমেন্ট করেছো সন্তুর দুনিয়া, তারপরে মিটু, তারপরে হেনা তপাদার দিদিভাই, অ্যানি কমেন্ট করেছো, শ্রাবণী হাজরা, পিন্টু ঘোষ, রূপা দে, তারপর আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই কমেন্ট করেছো, ঝুমা চ্যাটার্জি কমেন্ট করেছো, কৃষ্ণা ধারা বোন কমেন্ট করেছো, বেবি ঘোষ কমেন্ট করেছো। আচ্ছা, তারপরে তুহিন ভাই কমেন্ট করেছো, বলেছে জয় শ্রীরাম ভাই। তারপরে সৌমিক সরকার, আচ্ছা, তারপরে কমেন্ট করেছো, আচ্ছা, গলায় বেশি ব্যথা হলে একটা ওষুধের নাম বলেছো। আচ্ছা, তোমাকে অনেক 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 ভালোবাসা গো। সত্যি আমি দেখিনি, আমার গলা এখনো এগুলো ব্যথা হালকা রয়েছে, আসলে ঠান্ডা গরম লেগে গেছে। আচ্ছা, তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি কমেন্ট করেছো, ডিএসএস ফ্যামিলি কমেন্ট করেছো, তারপরে ডালি দেবনাথ দিদি ভাই, তারপরে আশা খান কমেন্ট করেছো শ্রীরামপুর থেকে, খুব ভালো লাগলো। তারপর কমেন্ট করেছো দেবাশিস বর্মন। আচ্ছা, তারপরে শম্পা মিনি কিচেন ইন্দ্রজিৎ রয় চৌধুরী কমেন্ট করেছো, বনানী কর্মকার সুমনা ভট্টাচারিয়া, চৈতালি চক্রবর্তী, সুদীপ রয়, জলি হাজরা দিদিভাই কমেন্ট করেছো, তারপরে সিদ্ধার্থ পুরো কায়স্থ কমেন্ট করেছো, সৈনী রয়, সুজাতা দাস, তারপরে ময়না দত্ত, তারপরে সৌমিত্র ভট্টাচারিয়া কমেন্ট করেছো, শম্পা মিনি কিচেন পাপ্পু দে ভাই, সুনিতা চন্দ্র, তারপর কমেন্ট করেছো সাধন জানা, তারপর কমেন্ট করেছো আয়ন হালদার। আচ্ছা, তারপরে পিঙ্কি দাস, চৈতালি রয়, নিতা বসু কমেন্ট করেছো, কিষাণু মান্না কমেন্ট করেছো, আর একদম শেষে কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে। তো প্রত্যেকের কিন্তু আমি নাম এখানে বলে দিলাম। আচ্ছা, যেতে যেতে বলবো কালকে একটা টিপস আসবে, টিপসটা কালকে দেব, কারণ তোমরা যাতে পূর্ণিমার দিন কাজটা করতে পারো। একটা জিনিস তোমাদের বাজার থেকে কিনে আনতে হবে, যদিও আমি এখনই শর্টসটা করব তোমাদের জন্য রেকর্ডিং, দেন কালকে পাবলিক করব, কালকে ওই 11টার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তোমরা কালকেই, যেহেতু 3 তারিখ পূর্ণিমা, তো তোমরা কালকেই অবশ্যই কিন্তু সেই জিনিসটা নিয়ে আসবে, যারা যারা এই ক্রিয়াটা করবে। এই ক্রিয়াটা করলে তোমাদের জীবনে আমূল পরিবর্তন আসবে। আর বেশি কথা আমি এখানে বলবো না, দেখা হবে তোমাদের সাথে আগামীকাল। এখনের মতো ভালো থেকো, গুড নাইট। বড় মায়ের আশীর্বাদ সবার মাথার ওপর থাক। আসছি, সবাই খুব ভালো থেকো, টাটা।